মধ্যপ্রাচ্যের পর এবার দক্ষিণ এশিয়া, পাকিস্তান, আজাদ কাশ্মীর এবং নতুন গ্রেট গেম। আসসালামু আলাইকুম, স্বাগতম ফোর্থ ডাইমেনশনে। আমি মোহাম্মদ শাহজালাল মনি। ধারাবাহিক আলোচনার আজকের চতুর্থ পর্বে আমরা আলোচনা করব ট্রাম্পের খেলা কোন দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের পর এবার দক্ষিণ এশিয়া, পাকিস্তান, আজাদ কাশ্মীর এবং নতুন গ্রেট গেম নিয়ে। পাশাপাশি ইরানের দ্বিতীয় পর্বের সংঘাতে কিছু আপডেট থাকবে এখানে। অনেকেই মনে করেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানেই মধ্যপ্রাচ্যের সমস্যা, কিন্তু বাস্তবতা হলো বিশ্ব রাজনীতির কোনো এক সংকট এক অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। যখন মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলায়, তার ঢেউ লাগে কৃষ্ণ সাগরে, দক্ষিণ চীন সাগরে এবং হিমালয়ের উপত্যকায়। এ কারণেই মোহিত পীরজাদা তার সাম্প্রতিক বিশ্লেষণে হঠাৎ করে আজাদ কাশ্মীরের প্রসঙ্গ তুলে এনেছেন। এখন আমি আপনাদেরকে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করছি। কাশ্মীরে পাকিস্তান আর্মির সাম্প্রতিক বর্বরতা 1971 সালকে স্মরণ করিয়ে দেয়। কাশ্মীরের জনগণ তাদের নাগরিক অধিকার দাবি করছে। দীর্ঘদিন যাবৎ পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্ট কাশ্মীরের মুজাহিদিনদের নামে 12টি সিটে তাদের মনোনীত ব্যক্তিদেরকে সংসদে পাঠিয়ে থাকে। এখানে মুজাহিদিন কারা সে বিষয়টি আপনাদের একটু বোঝা দরকার। আপনাদেরকে বুঝিয়ে বলছি। যে সকল কাশ্মীরি পাকিস্তানের অন্যান্য অঞ্চলে স্থানান্তরিত হয়ে গেছে, যেমন সিন্ধু, বেলুচিস্তান, পাঞ্জাব বা অন্যান্য প্রভিন্সগুলোতে যারা এখন বাস করছে, তাদেরকে মুজাহিদিন বলা হয়। আর এই মুজাহিদিনদের নামে নির্বাচিত 12 জনের মাধ্যমেই সেখানকার সরকারকে নিয়ন্ত্রণ করা হয়। আপনারা যদি খবর নিয়ে থাকেন দেখবেন এই 12 জনের মধ্য থেকেই প্রধানমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীদের দায়িত্ব বন্টন করা হয় তাদের মাঝে। আচ্ছা, আপনারা একটু চিন্তা করুন, আপনার জন্ম বরিশালে, আপনি বিভিন্ন পরিস্থিতির কারণে আপনি রংপুরে বসবাস করছেন। আপনার বরিশালে নির্বাচনী এলাকা আছে, আপনি সেখানে ভোট দেন না, আপনি রংপুরে দেন। তাহলে আপনার জন্য কি আলাদা কোনো আসন বরাদ্দ থাকা উচিত সংসদে? আপনি তো আপনার ভোটাধিকার রংপুরে প্রয়োগ করছেন। কাশ্মীরের ক্ষেত্র একইভাবে বিষয়গুলি চিন্তা করুন। অর্থাৎ সেখানকার মিলিটারি এস্টাবলিশমেন্ট তাদের প্রতিনিধিদেরকে সংসদে পাঠায় সাংসদ হিসাবে। টোটাল 45 সিটের সংসদ, 12 জন, তাদের কথায় উঠে বসবে। কোনো সরকার পছন্দ না হলে তাদেরকে টেনে নামিয়ে ফেলবে এবং প্রধান দায়িত্ব বরাদ্দ সবকিছু তাদের মাধ্যমে হয়। তারা পিছন থেকে সেগুলি গুটিয়ে আনে। এই হলো কাশ্মীরের পরিস্থিতি। আর এ কারণেই সেখানকার সরকার তাদের মূল টার্গেট হলো মিলিটারি এস্টাবলিশমেন্টকে খুশি রাখা। মিলিটারিকে খুশি রাখতে গিয়ে ওখানকার জনগণের স্বার্থ তারা সংরক্ষণ করতে পারে না, যার ফলে সাধারণ কাশ্মীরিরা শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার থেকে বঞ্চিত। আজ তারা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় আন্দোলন করছে। তাদের সেই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে
নস্যাৎ করার জন্য আর্মি সেখানে গুলি বর্ষণ করছে, বহু কাশ্মীরকে হত্যা করছে বলে রিপোর্ট হচ্ছে, লাশ গুম করে ফেলা হচ্ছে। হত্যা গুমের মাধ্যমে জন আকাঙ্ক্ষাকে কুচলে দেওয়া পাক আর্মির এটা পুরাতন রীতি। ৭১-এ তারা তার প্রমাণ রেখেছে বাংলার মাটিতে। প্রশ্ন হলো, তিনি কেন এই সংযোগটি করছেন? মানে মহিত পীরজাদা মধ্যপ্রাচ্য থেকে কাশ্মীর, কিন্তু কিভাবে? প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার। এখন পর্যন্ত এমন কোনো আন্তর্জাতিক ভাবে নিশ্চিত তথ্য নেই যে ভারত আজাদ কাশ্মীরে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে। এটি প্রতিষ্ঠিত সত্য নয়। তবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত উত্তেজনা এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন বিশ্লেষক ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। মহিত পীরজাদার বক্তব্য সেই বিশ্লেষণের অংশ। চীনের নীরব উদ্বেগ। বিশ্ব মানচিত্রে একটি সরু করিডোর আছে, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর, যাকে সংক্ষেপে সিপ্যাক বলা হয়। এটি শুধু একটি সড়ক বা বন্দর প্রকল্প নয়, এটা চীনের বৈশ্বিক রাজনৈতিক কৌশলের অন্যতম ভিত্তি। গোয়েদার বন্দর থেকে শুরু করে পশ্চিম চীনের জিনজিয়াং পর্যন্ত বিস্তৃত এই করিডোরকে বেইজিং দীর্ঘদিন কৌশলগত বিনিয়োগ হিসাবে দেখছে। যদি এই অঞ্চলে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হয়, তাহলে শুধু পাকিস্তান নয়, চীনেরও অর্থনৈতিক এবং কৌশলগত পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণেই চীন দক্ষিণ এশিয়ায় যে কোনো নিরাপত্তা সংকটকে শুধু সীমান্ত সমস্যা হিসাবে দেখে না। আর এ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি কি? ভারতের নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দু দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত সশস্ত্র কার্যকলাপের ঝুঁকি। নয়াদিল্লির অবস্থান হলো কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। অন্যদিকে পাকিস্তান এই প্রশ্নকে আন্তর্জাতিক ইস্যু হিসাবে তুলে ধরে। এই দুইয়ের অবস্থানের মধ্যে মৌলিক পার্থক্য বহু দশক ধরে। সুতরাং আজকের যে কোনো উত্তেজনা একটি দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতা। কিন্তু এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি চায়? এখানেই যুক্তরাষ্ট্রের ভূমিকা জটিল। ওয়াশিংটন একদিকে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করছে, অন্যদিকে পাকিস্তানকেও পুরোপুরি হারাতে চায় না। কিন্তু কেন? কারণ দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ভাঙলে তার প্রভাব পড়বে আফগানিস্তানে, ভারত মহাসাগরে, মধ্যপ্রাচ্যের জ্বালানি রুটে, চীনের সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায়। অর্থাৎ ওয়াশিংটনের কাছে দক্ষিণ এশিয়া এখন আর শুধু আঞ্চলিক বিষয় নয়, এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যের অংশ। মহিত পীরজাদার মূল যুক্তি হলো, মহিত পীরজাদা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। যদি মধ্যপ্রাচ্যের একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়ে ওঠে, তাহলে কি দক্ষিণ এশিয়াতেও নতুন কৌশলগত পুনর্বিন্যাস শুরু হবে বা হতে পারে? এটি একটি বিশ্লেষণাত্মক প্রশ্ন, কোনো প্রতিষ্ঠিত নীতিগত সিদ্ধান্ত নয়। তার বক্তব্যের সার কথা, বিশ্ব রাজনীতির এক প্রান্তে পরিবর্তন এলে অন্য প্রান্তেও তার প্রভাব পড়ে। এই যুক্তির সঙ্গে সবাই একমত নাও হতে পারেন, কিন্তু এটিকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না, উড়িয়ে দেওয়া কঠিন। নতুন গ্রেট গেম কি? ১৯ শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্যের মধ্যে মধ্য এশিয়াকে ঘিরে যে প্রতিযোগিতা চলেছিল তাকে বলা হতো দ্য গ্রেট গেম। আজ অনেক বিশ্লেষণ বলছেন একটি নতুন গ্রেট গেম শুরু হয়েছে। তবে এবার প্রতিযোগিতার ক্ষেত্র আরো বড়। এখানে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, মধ্যপ্রাচ্যের শক্তিগুলি এবং আঞ্চলিক অংশীদাররা।
এই প্রতিযোগিতার কেন্দ্র শুধু ভূখণ্ড নয়, এর প্রতিযোগিতা বাণিজ্য করিডোর, জ্বালানি, প্রযুক্তি, সমুদ্রপথ এবং ভূরাজনৈতিক প্রভাব। এবার দাবার বোর্ডের আসল চিত্রটা একটু দেখি। এখন পুরো চিত্রটা একবার কল্পনা করুন। হরমুজ শুধু তেলপথ নয়, লেবানন শুধু সীমান্ত নয়, ইরান শুধু একটি রাষ্ট্র নয়, ইসরায়েল শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, পাকিস্তান শুধু দক্ষিণ এশিয়ার একটি দেশ নয়, এবং চীন শুধু একটি অর্থনৈতিক শক্তি নয়। সবগুলি একই ভূরাজনৈতিক সমীকরণের অংশ। এ কারণেই এই অঞ্চলের সংকট আরেকটি অঞ্চলের কৌশলকে বদলে দিতে পারে। এখন আমরা পৌঁছে গেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ডোনাল্ড ট্রাম্পের এই পুরো কৌশল কি সফল হবে? জেডি ভ্যান্স এর কূটনৈতিক দৃষ্টিভঙ্গি, মার্কো রুবিওর আঞ্চলিক নিরাপত্তা কৌশল, ইসরায়েলের উদ্বেগ, ইরানের হিসাব, লেবাননের অনিশ্চয়তা, চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এসব কি শেষ পর্যন্ত একটি নতুন আঞ্চলিক শক্তির পথ তৈরি করবে? নাকি আমরা কেবল আরেকটি বড় সংঘাতের আগে বিরতিতে দাঁড়িয়ে আছি? এই প্রশ্নগুলোর চূড়ান্ত বিশ্লেষণ নিয়ে আমরা যাব সর্বশেষ পর্ব 5-এ। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে।